আচ্ছা, প্রথমে আমরা দেখব যে ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং স্ট্রেংথ টেস্ট রেজাল্ট। তুমি যে স্ট্রেংথ টেস্ট করবা, এই ক্ষেত্রে কি কি ফ্যাক্টর এই স্ট্রেংথ টেস্টটাকে প্রভাবিত করতে পারে, বা কি কি ফ্যাক্টরের চেঞ্জের কারণে বা ভেরিয়েশনের জন্য আমাদের স্ট্রেংথের মানগুলোর পরিবর্তন হতে পারে। তো প্রথমে টাইম টেকেন টু ব্রেক দ্য স্পেসিমেন। বুঝছো যে তুমি একটা ফাইবারকে ব্রেক করে দেখবা, ছিঁড়ে দেখবা। এখন ফাইবারকে ছিঁড়তে গেলে তুমি তাড়াতাড়ি ছিঁড়লে এবং আস্তে আস্তে ছিঁড়লে দুটা কিন্তু একই লোডে ছিঁড়বে না। বুঝতে পারতেছো? একজন খুব দ্রুত টান দিল একটা ফাইবারকে একটা নির্দিষ্ট ফোর্সে, আরেকজন আস্তে আস্তে টানলো। তো দুই 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 ক্ষেত্রে কি একই পরিমাণ স্ট্রেংথ লাগবে ফাইবারটা ব্রেক করতে? যেখানে আস্তে আস্তে টানলো ওটাতে আস্তে আস্তে টানবে যে ওইটাতে তো মানে মনে করো ব্রেকিং স্ট্রেংথ যেটা বোঝায় এটা হচ্ছে আগের এক্সটেনশন বা আগের স্ট্রেংথ গুলো না, কিন্তু একেবারে ব্রেক করার মুহূর্তে, হ্যাঁ, যখন ব্রেক করে সেই মুহূর্তের স্ট্রেংথটা। তো সেই মুহূর্তে স্ট্রেংথটা কোথায় বেশি হবে, এই আস্তে আস্তে টানলে নাকি না দ্রুত টানলে? ব্রেকিং স্ট্রেন্থে স্যার আস্তে আস্তে টানলে ওখানে বেশি হবে। না, তুমি যখন আস্তে আস্তে টানবা তখন কি হবে, আস্তে আস্তে যখন টানতে থাকবা তখন ফাইবারের মধ্যে কিছু লোড অ্যাপ্লাই হতে থাকবে। তো ফাইবারের ভিতরকার অবস্থাগুলো আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে না? ওটা স্যার কিছু পরিমাণ বৃদ্ধি পাবে। না, বৃদ্ধি পাবে মানে তো আগে যে আমি লোড অ্যাপ্লাই করতেছি এটা তো আমার কাউন্টে আসবে না। আমার কাউন্টে আসবে কোনটা, যখন ব্রেক করতেছে তখনকার স্ট্রেংথটা, তখন কতটুকু ফোর্স লাগে ব্রেকিং মুহূর্তে। কিন্তু তুমি যদি স্লোলি ফোর্স অ্যাপ্লাই করো তাহলে আস্তে আস্তে তুমি ফাইবারটাকে আগে দুর্বল করবা, কিন্তু দুর্বল করার সময় যে স্ট্রেংথটা প্রয়োগ করলা এটা তো আর কাউন্টে আসতেছে না। কথা কি বুঝতেছো? যদি যোগফল করো তাহলে তোমার কথা ঠিক আছে। যদি মনে করো একদম যোগফল আমরা দেখি, তুমি ইনস্ট্যান্ট ব্রেক করলে যতটুকু ফোর্সে এটা ব্রেক করবে হঠাৎ, তাহলে তার চেয়ে বেশি পরিমাণ ফোর্স লাগবে টোটালি যদি আমি এই আস্তে আস্তে মানে স্লোলি একটা ফাইবারকে ব্রেক করতে চাই। কারণ ওই ইনস্ট্যান্ট ব্রেক করলে বা কুইক টাইমের মধ্যে ব্রেক করলে এখানে সময়টা কম দেওয়ার কারণে মূলত এক্সটেনশনের জন্য বা ফাইবারের চেঞ্জের জন্য সময় দেওয়া হচ্ছে না। তার মানে ওই চেঞ্জের জন্য যে লোডটা লাগতেছে সেই লোডটা আর নিচ্ছে না। ইনস্ট্যান্ট ওই একটা লোডেই সবগুলো ফাইবারের মধ্যে বন্ডিং ছিঁড়ে যাচ্ছে, বন্ডিং ছিঁড়ে ফাইবারটা ব্রেক করতেছে, মানে সেলুলোজগুলো ভেঙে যাচ্ছে মলিকুলের মধ্যে। আর এখানে যদি তুমি আস্তে আস্তে মুভমেন্ট দিচ্ছ মানে স্লো করতেছো তো কাজটা, তার মানে আস্তে আস্তে চেইনগুলোকে ভাঙতেছে, ওখানে কিছুটা লোড কনজিউম করতেছে। তারপরে আবার যখন এদের মধ্যে ডিটাচমেন্ট হচ্ছে তখনও কিছু লোড কনজিউম করতেছে, ফাইনালি যখন ব্রেক করতেছে সেখানেও লোড কনজিউম করতেছে। তাহলে এই দুইটা বিষয়ের মধ্যে পার্থক্য হবে। আমরা যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এই ফ্যাক্টরগুলো আমাকে ডিটারমাইন করে ফিক্সড করে দিতে হবে টেস্টিং এর আগেই। না হলে একজন আস্তে আস্তে টানবে আরেকজন জোরে জোরে টানবে, তার মানে আলটিমেটলি টেস্ট রেজাল্টটা ভেরি করবে। ঠিক আছে, এইটা যাতে না হয় সেজন্য স্পেসিফাইড মেথড বা স্পেসিফাইড টাইম সেট করতে হবে। তো দ্বিতীয় যে সমস্যাটা, দ্য লেন্থ অফ টেস্ট স্পেসিমেন লম্বা হলে আর ছোট হলে স্ট্রেংথের রেজাল্ট কিন্তু একরকম আসবে না। কোথায় স্ট্রেংথ বেশি হয় দেখাবে? ফাইবারটা লম্বা হলে বেশি স্ট্রেংথ দেখাবে নাকি ছোট হলে বেশি স্ট্রেংথ দেখাবে? কোশ্চেনটা বুঝে নেই স্যার আবার। এই যে লেন্থ অফ টেস্ট স্পেসিমেন, এখন আমি যদি লং ফাইবার নিয়ে টেস্ট করি আর শর্ট ফাইবার নিয়ে টেস্ট করি, তাহলে একই ফাইবার, এটা একটু বড় আর এটা একটু ছোট, কোনটা স্ট্রেংথ বেশি হবে কোনটা স্ট্রেংথ কম হবে? স্যার লম্বাটা স্ট্রেন্থ কম হবে। হ্যাঁ, কেন? ওটার ওই লিনিয়ার ডেন্সিটির সাথে ব্যস্তানুপাতিক। না, দুইটা লিনিয়ার ডেনসিটি তো সেম, দুইটা তো একই রকম মোটা ফাইবার। লম্বাটার কারণে স্যার এটা স্যার ডায়ামিটারের উপরে ডিপেন্ড করবে না? দুইটা ডায়া তো সেম, একটা লম্বা একটা ছোট। লম্বাটা একটু তাড়াতাড়ি ব্রেক করবে,
লম্বাটা কেন তাড়াতাড়ি ব্রেক করবে? কারণ হচ্ছে লম্বাটাতে উইক পয়েন্ট বেশি থাকবে। কালকে বলছিলাম না লাস্ট ক্লাসে যে একটা চেন সবসময় তার দুর্বল জায়গাতে আগে ভাঙে। তোমার যদি লং হয়, অনেক বড় সুতা হয়, সেখানে উইক পয়েন্ট বেশি থাকবে, কিছু কিছু জায়গায় উইক পয়েন্ট থেকে যাবে। তো মূলত যখন টান দিবা তুমি ছিড়বে হচ্ছে উইক পয়েন্টে, বাট টোটাল ইয়ার্নের যে স্ট্রেংথ বা ফাইবারের যে স্ট্রেংথ সেটাকে রিপ্রেজেন্ট করবে না, উইক পয়েন্টটাকে রিপ্রেজেন্ট করবে। তো যত লং হবে তত উইক পয়েন্ট থাকার পসিবিলিটি তত বাড়বে। আর যদি ছোট হয় সেখানে উইক পয়েন্ট কম কম থাকার পসিবিলিটি, তাই তো? তো এই জন্য লেন্থ যদি বেশি হয় নর্মালি তার স্ট্রেংথ কম হয়। তো সেই জন্য একটা নির্দিষ্ট স্পেসিফাইড লেন্থ থাকা দরকার। কেউ বড় ফাইবার নিয়ে স্ট্রেংথ টেস্ট করলো, কেউ ছোট করে নিয়ে টেস্ট করলো, তাহলে কিন্তু রেজাল্ট মিলবে না। তো এই জন্য এই ফ্যাক্টরটার উপর ডিপেন্ড করে। তারপর রিলেটিভ হিউমিডিটি, বিশেষ করে বিভিন্ন ফাইবার, কিছু কিছু ফাইবার আছে হাইগ্রোস্কোপিক, হাইড্রোফোবিক, হাইড্রোফিলিক। তো এখন কেউ পানি শোষণ করে, কেউ পানি শোষণ করে না, কেউ পানি শোষণ করে স্ফীত হয় বা স্ট্রেংথ বাড়ে, কারো আবার পানি শোষণ করলে স্ট্রেংথ কমে যায়। তো তাহলে রিলেটিভ হিউমিডিটির উপর একটা ফ্যাক্টর থেকে যাবে, ঠিক আছে? যেমন কটন ফাইবার যদি তুমি হাই রিলেটিভ হিউমিডিটিতে নিয়ে যাও, মানে অনেক বেশি হিউমিড কন্ডিশনে নাও, তাহলে এটা বেশি পরিমাণে ময়েশ্চার অ্যাবজর্ব করবে। আলটিমেটলি ময়েশ্চার বেশি অ্যাবজর্ব করার কারণে কটনের ক্ষেত্রে আমরা জানি যে এই স্ট্রেংথ বেড়ে যায়। হ্যাঁ, অন্যান্য ফাইবারের ক্ষেত্রে মানে ময়েশ্চার অ্যাবজর্ব করলে স্ট্রেংথ কমে, বাট কটনের ক্ষেত্রে কিন্তু ময়েশ্চার অ্যাবজর্ব করার পরে স্ট্রেংথ বেড়ে যায়। তো এইটা সমস্যা। কারণ হচ্ছে আমার যদি একজন যদি 40% হিউমিডিটিতে টেস্ট করে আর একজন যদি মনে করো 75 হিউমিডিটিতে টেস্ট করে, তাহলে রেজাল্ট ভেরি করবে। সুতরাং একটা স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ারিক কন্ডিশন সেট করা জরুরি। তো সিঙ্গেল অর বান্ডেল ফর্ম, এটা কি কোন ফর্মে আমি টেস্ট করতেছি? একটা ফাইবার টেস্ট করছি নাকি বান্ডেল ফর্মে টেস্ট করছি? নর্মালি টেনাসিটি অফ সিঙ্গেল ফাইবার্স ইজ জেনারেলি হায়ার দেন দ্য টেনাসিটি অফ বান্ডেল। তোমার একটা সিঙ্গেল ফাইবারের টেনাসিটি সবসময় বান্ডেল ফাইবারের টেনাসিটির চেয়ে বেশি হয়। এটা কেমন? বান্ডেল ফাইবারের মানেই তো আমি বোঝাচ্ছি না যে সবগুলো ফাইবার। ধরো তোমার কাছে 10টা ফাইবার আছে বান্ডেল, আর এখানে একটা ফাইবার আছে। তো একটা ফাইবারের টেনাসিটি যদি তুমি পাও হচ্ছে সাপোজ 5 গ্রাম পার ট্যাক্স, এটার পেলা। আর এটার যদি এখানে 10টা আছে, তো 10টার ক্ষেত্রে তুমি কত পাওয়ার কথা? 5 × 10 = 50 পাওয়ার কথা না? 10টা ফাইবারকে একসাথে স্ট্রেন্থ মেজার করে কত পাওয়ার কথা? 50 পাওয়ার কথা জি না? স্যার। কিন্তু অ্যাভারেজ তো তাহলে 5 জি স্যার, থাকবে। 50কে 5 দ্বারা 10 দ্বারা ভাগ করলে অ্যাভারেজ তো 5 থেকে গেল। কিন্তু এটা ওই 50 না হয়ে 41, 45, 46 এরকম হবে। তার মানে কি বোঝা গেল? এই যে ইন্ডিভিজুয়াল তুমি এটাকে তো 46 তো অবশ্যই 5-এর চেয়ে বেশি, তাই না? এই 5-এর চেয়ে তো 46 বেশি, সেটা আমরা বলতেছি না। বাট ওখানে যতগুলো ফাইবার তত দিয়ে ভাগ দিতে হবে তোমার। ভাগ দিয়ে অ্যাভারেজ যে পাবা, সেই অ্যাভারেজ স্ট্রেংথটা একটা সিঙ্গেল ফাইবার স্ট্রেংথ মেজারমেন্টের চেয়ে ওইটা কম। এটা বলা হচ্ছে যে সিঙ্গেল ফর্মে টেস্ট করতেছি নাকি বান্ডেল ফর্মে। কারণ হচ্ছে সিঙ্গেল ফাইবারের টেনাসিটি সবসময় নর্মালি হায়ার দেন দ্য টেনাসিটি অফ বান্ডেল ফাইবার, বান্ডেলের চেয়ে বেশি হবে। তো এটা কেন হবে বলতে পারবা কেউ? বলো তো। আমি তো এফেক্ট বলে দিলাম, কারণটা বলো তো দেখি, একজন পারো কিনা চেষ্টা করে। ট্রাইও করবা না? স্যার ফাইবার উপর ভেরি করবেন এটা, বিভিন্ন ধরনের ফাইবার থাকার কারণে ওই বান্ডেলের ওটার স্ট্রেন্থ তো বিভিন্ন হবে। বিভিন্ন না, আমার তো মনে করো একই দিয়ে কম্পেয়ার করতে হবে। আমি যখন যেহেতু কম্পেয়ারের কথা বলতেছি, যেটা সিঙ্গেলের মধ্যে আছে ওই সেম জিনিসই ওই বান্ডেলের মধ্যে থাকবে, আর তারপরও স্ট্রেংথটা একটু কমে আসবে। ওখানে ওই আগের কথাটাই প্রযোজ্য। যেমন দুইটা কয়েকটা লম্বা কয়েকটা একটা হচ্ছে এই ওই 10টা ফাইবারের মধ্যে উইক পয়েন্ট থাকার পসিবিলিটি অনেক বেশি হবে। একটা ফাইবার, উইক পয়েন্ট থাকার পসিবিলিটি। একটা ফাইবারে উইক পয়েন্ট থাকার যে পসিবিলিটি, 10টা ফাইবারে উইক পয়েন্ট থাকার পসিবিলিটি অনেক বেশি। এটা একটা। আর দ্বিতীয়ত হচ্ছে তুমি যখন ফাইবারকে বান্ডেল ফর্মে রাখবা, বান্ডেল ফর্মে রাখলে আর যখন ফোর্স সবগুলোর উপর একসাথে অ্যাপ্লাই করবা একসাথে, তখন কোনো ফাইবারের উপর স্ট্রেস বেশি পড়বে, কোনো ফাইবারের উপর স্ট্রেস কম পড়বে। মানে একটা ফাইবার একটু বেশি এক্সটেন্ড করবে আর একটা কম এক্সটেন্ড করবে। এগুলা মিলিয়ে দেখা যাবে যে আসলে স্ট্রেংথটা আগের মতো পাওয়া যাবে না, কম পাওয়া যাবে। কিছু ফাইবার দূর থেকে ঘুরে আসবে, সাইডে যেগুলো আছে, কিছু ফাইবার মাঝখানে আসে, সরাসরি লোড অ্যাপ্লাই হবে। তো এই কারণে এটা কমে যাবে আর কি। তো সেই জন্য এটা কোন ফর্মে আমি টেস্ট করতেছি এটা একটা ব্যাপার। আমার কি সিঙ্গেল ফাইবার টেস্ট করবো নাকি বান্ডেল ফাইবার টেস্ট করবো?
আর ফাইনালি আরো কিছু ফ্যাক্টর আছে যেটা 5 নম্বর দেখতে পাচ্ছ, লেদার ইন জ হোল্ডিং দ্য ফাইবারস, উপরের জ এবং নিচের জ যারা কিনা ফাইবারকে হোল্ড করে রাখে তাদের কি ধরনের লেদার ইউজ করা হচ্ছে সেটা, জয়ের প্রেসার কত, বান্ডেল অ্যালাইনমেন্ট, কিভাবে অ্যালাইন করা আছে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে বা রাইট অ্যাঙ্গেলে রাখা আছে কিনা, তারপর ফাইবার সিলেকশন প্রসেস, ফাইবার যে আমরা স্যাম্পলিং করছি স্যাম্পলিং প্রসেসটা বা সিলেকশন প্রসেসটাও ইম্পর্টেন্ট। এই বিষয়গুলোর উপর কি করবে, একটা ফ্যাক্ট, এই ফ্যাক্টরগুলোর উপর স্ট্রেন্থ টেস্টের রেজাল্ট ভেরি করতে থাকবে। তো এই জন্য আমরা যখন স্ট্রেন্থ টেস্ট করব তখন স্পেসিফাইড করে দিতে হবে, স্পেসিফাই করে দিতে হবে কি এই টাইম, লেন্থ, রিলেটিভ হিউমিডিটি, বান্ডেল অথবা সিঙ্গেল ফর্ম, আর এই যে বিষয়গুলো মেশিনের জন্য স্ট্যান্ডার্ডাইজ করে দিতে হবে। এটা হচ্ছে ব্যাপার। না হলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ল্যাবে বিভিন্ন দেশে মানুষ এই টেস্ট করবে, বাট রেজাল্ট আসবে এক এক রকম। রেজাল্ট যদি এক এক রকম না আসে, সেজন্য এই ফ্যাক্টরগুলো যদি সমস্যা ক্রিয়েট করবে, সেজন্য এই ফ্যাক্টরগুলোকে স্ট্যান্ডার্ডাইজ করে দিয়ে তারপরে আমরা টেস্ট করব। আচ্ছা, মেথড অফ মেজারিং দ্য স্ট্রেংথ অফ ফাইবার, সিঙ্গেল ফাইবার স্ট্রেংথ টেস্টিং আর হচ্ছে বান্ডেল ফাইবার স্ট্রেংথ টেস্টিং, এই দুইটা মেথড নরমালি ইউজ করা হয় ফাইবার স্ট্রেংথ মেজার করার জন্য। তো ইউনিটগুলো কি গত ক্লাসে বলছি যে ফাইবার স্ট্রেংথ মেজার করবো আমরা ইউনিট টেরাসিটিতে অথবা গ্রাম পার ডেনিয়ার অথবা গ্রাম পার ট্যাক্স, আর ব্রেকিং লেন্থ ইন কিলোমিটারে ইউজ করতে পারি। ব্রেকিং লেন্থ ইন কিলোমিটার, আরকেএম বলে যেটাকে, আরকেএম অর্থাৎ ব্রেকিং লেন্থ ইন কিলোমিটার, যেটা বলছিলাম কি হেলিকপ্টার থেকে টেস্ট করতে হয়, অর্থাৎ তার সেলফ ওয়েটে কত কিলোমিটার লম্বা হলে সে ছিঁড়ে যায়। ঠিক আছে, এটাও একটা ইউনিট স্ট্রেংথ মেজারমেন্টের। আর গ্যাজ লেন্থ 1/8 ইঞ্চ বা 3 মিলিমিটার, অর্থাৎ নর্মালি ফাইবারের যে লেন্থ, এই লেন্থ হচ্ছে 1/8 ইঞ্চ বা 3 মিলিমিটার পরিমাণ নিয়ে টেস্ট করা হয়। ঠিক আছে, আচ্ছা মোটামুটি যে প্রিন্সিপাল গুলো আছে এটা তো কাটা পড়ছে। আচ্ছা, প্রিন্সিপাল আছে হচ্ছে মোট 5টা। হ্যাঁ, একটা হচ্ছে হাইড্রোলিক টাইপ, এখানে দেখতেছো হাইড্রোলিক সিস্টেমে টেস্ট করা যেতে পারে। তারপরে ব্যালেন্স টাইপ, ব্যালেন্স সিস্টেমে। তারপর হচ্ছে পেন্ডুলাম টাইপ, আর এটা আছে থার্ড পেন্ডুলাম টাইপে। তারপর ফোর্থ হচ্ছে স্প্রিং টাইপ, স্প্রিং মেকানিজমে। আর লাস্টে হচ্ছে ইলেকট্রনিক টাইপ অথবা স্ট্রেন গজ আর ট্রান্সডিউসার প্রিন্সিপাল। এইগুলা হচ্ছে স্ট্রেংথ মেজারমেন্টের প্রিন্সিপাল গুলো, প্রিন্সিপাল আর কি। এই প্রিন্সিপাল গুলোতে স্ট্রেংথ মেজার করা হয়ে থাকে। তো আমরা দুইটা দেখবো, সিঙ্গেল ফাইবার এবং বান্ডেল ফাইবার, এই দুইটা হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। তো সিঙ্গেল ফাইবার স্ট্রেংথের এই মেশিনটা একটু দেখো, এটা। হ্যাঁ, এইখানে মেশিনের বর্ণনাটা আমি দিচ্ছি। এটা হচ্ছে ওনেলস এর সিঙ্গেল ফাইবার স্ট্রেংথ টেস্টার। তো নামগুলোকে দেখে নাও। এ হচ্ছে স্ট্যান্ড, এখানে একটা স্ট্যান্ড ইউজ করা হয়েছে, এই যে এটা হচ্ছে স্ট্যান্ড। তারপরে এই যে বি, এখানে বি দেখতেছো না, বি আর এই বি, এই দুটো হচ্ছে আইলেট। হ্যাঁ, এই আইলেট গুলোর মাঝখানে আমি এই যে সি যে দেখতেছো, সি হচ্ছে ফাইবারটাকে আমি রাখবো এই আইলেট এবং এই আইলেটের মাঝখানে। তাহলে এটা হচ্ছে সি হচ্ছে ফাইবারটা আর বি হচ্ছে আইলেট গুলা। ঠিক আছে, দুটা ক্ল্যাপ আর কি, দুটা ক্ল্যাপের মাঝখানে আটকে দেওয়া। তাহলে কি বললাম, এ হচ্ছে স্ট্রেংথ। হ্যাঁ, এটা হচ্ছে ওনেলের সিঙ্গেল ফাইবার স্ট্রেংথ টেস্টার। হ্যাঁ, এখানে শুধু সিঙ্গেল ফাইবার স্ট্রেংথ টেস্ট করা হয়, এটা একটা হাইড্রোলিক প্রিন্সিপাল। তো এ হচ্ছে এখানে স্ট্যান্ডের পরে এই যে ডি, ডি হচ্ছে হুক। হ্যাঁ, এই হুকের মধ্যে ঝুলানো হচ্ছে এটাতে। তো এই বি আর বি, এই দুটো হচ্ছে আইলেট, দুই আইলেটের মাঝখানে হচ্ছে আমাদের আছে ফাইবারটা, এই যে সি। সি হচ্ছে সিঙ্গেল ফাইবার আর বি হচ্ছে আইলেট গুলা। তারপরে ই দেখো, ই হচ্ছে হাইড্রোমিটার অর ফিওট, এই যে এটা ই। আর এফ হচ্ছে সিলিন্ডার জার, এই যে এটা, এই পুরোটা আর কি, এই পুরোটা হচ্ছে সিলিন্ডার জার, এই যে এফ। তারপরে জি, ওয়াটার অর ক্যালসিয়াম ক্লোরাইড সলিউশন, পানি অথবা ক্যালসিয়াম ক্লোরাইডের সলিউশন দেওয়া হচ্ছে এখানে। আর এইচ হচ্ছে স্টপার, এইচ দিয়ে স্টপ করা যায়, এটা হচ্ছে চাবির মতো। হ্যাঁ, চাবির মতো কাজ করতেছে এখানে। নেক্সট হচ্ছে মেজারিং ফ্লাস্ক, আই শেষে, এটা কি মেজারিং ফ্লাস্ক, এখান থেকে পানির পরিমাণটা মেজার করা যায়। তো এখানে কি হয় এটা আমি বলে দিচ্ছি, তাহলে বুঝে যাবো তোমরা, সমস্যা নাই।
প্রথমে আমি ফাইবারটাকে তো এখানে ঝুলাবো, হ্যাঁ। তো ফাইবারটা ঝুলানোর সময় আমরা কি বলছি, এই যে লেন্থ, একটু আগে তোমাদেরকে বলছিলাম যে লেন্থ কতটুকু নিয়ে টেস্ট করা হয়, গ্যাস লেন্থ 1/8 ইঞ্চ। তুমি 1/8 ইঞ্চ নিতে পারো বা 3 মিলিমিটার পরিমাণ দুইটা আইলেটের মাঝখানে সিঙ্গেল ফাইবারকে ক্ল্যাপ করে দাও। তো প্রথমে এই যে এই হাইড্রোলিক যে ফিয়ারটা আছে বা হাইড্রোমিটারটা আছে, এটাতে তুমি পুরো পানিতে চুবিয়ে রাখো। তো পুরো পানিতে চুবিয়ে রাখলে এটার উপর কি লোড একটু কম পড়বে, তাই না? পানিতে যখন একটা বস্তু থাকে তখন তার ওজন কম হয়, তো নিচের দিকে যেহেতু এটা ওজন দিচ্ছে তাহলে এইটাতে কম লোড পড়বে। তো তুমি যদি এখান থেকে পানি ড্রেন আউট করে দাও, এই যে দিক দিয়ে পানি ড্রেন আউট করে দাও, তাহলে এই যে এখান থেকে যদি পানির লেয়ারটা কমে আসে, এটা যদি একটু ভেসে ওঠে, তাহলে এটা কিছু অংশ বাতাসে চলে আসবে না? এই হাইড্রোমিটারটার কথা কি বুঝতেছো? এইটার কিছু অংশ যদি স্যার বাতাসে আবার বলুন তো। ভেসে ওঠে বা বাতাসে থাকে, তাহলে লোডটা আগের চেয়ে বেশি পড়বে না? একটা বস্তুর বাতাসে যে ওজন থাকে আর পানিতে যে ওজন, এটার মধ্যে একটা পার্থক্য আছে কিনা? পানিতে ওজন হালকা হয়। হ্যাঁ, তো এটা যখন পুরোটা পানিতে চুবানো আছে তখন এটা তো খুব বেশি লোড দিচ্ছে না এখানে, ওজন যেহেতু কম, এটা তো এদিক দিয়ে টান দিচ্ছে, কি এইটার কারণে যে টান পড়তেছে সেই টানটা কম না? পরে যখন তুমি পানি আস্তে আস্তে সরিয়ে দিবা, যখন এটার জি কিছু স্যার। অংশ ভেসে উঠবে, তখন লোডটা বেশি পড়বে কিনা? জি স্যার। হ্যাঁ, এটাই হচ্ছে এখানে প্রিন্সিপাল। তাহলে আমরা এখানে এই এক্সপেরিমেন্টের ক্ষেত্রে প্রথমে কাজ হচ্ছে, আমি এই অংশটা থেকে আগে কিছু পানি ড্রেন আউট করবো, এমনি সামান্য কিছু পানি ড্রেন আউট করবো। ড্রেন আউট করে এই দুইটা ক্ল্যাপের মাঝখানে যে ফাইবারটা আছে এটাকে আগে টান টান করবো। কিছু পানি যখন ড্রেন আউট করে দিব তখন তো এমনিতেই এখানে একটু লোড পড়বে, টান পড়বে, এই যে হালকা বেশি উঠছে না, তখন একটু টান পড়বে, টান পড়লে এটা টান টান হবে। এরপর থেকে আমার এক্সপেরিমেন্ট শুরু হবে। তো এক্সপেরিমেন্ট শুরু হওয়ার পর কাজ হচ্ছে আমি পানিকে ড্রেন আউট করতে থাকবো, এদিক দিয়ে যে এইচ কে খুলে দিব, পানি ড্রেন আউট হতে থাকবে। তো পানি যতই ড্রেন আউট হবে তত বেশি পরিমাণে এই ফাইবারের উপর, আমার যে সি ফাইবারটা আছে এই ফাইবারের উপর লোড পড়বে। বাট একটা সার্টেন লেভেলে গিয়ে কি হবে, এটা ছিঁড়ে যাবে, যাবে না? ব্রেক তো করবে এটা, এটা একটা নির্দিষ্ট জি সময়, একটা স্যার। নির্দিষ্ট পরিমাণ লোড অ্যাপ্লাই হওয়ার পর এটা ব্রেক করবে। তো আমি এবার মেজারমেন্টটা কিভাবে করব, আমি কতটুকু প্রাণীকে ড্রেন আউট করলাম, এটা ডায়া কত বা এই জারের ডায়া কত, এই হিসাবগুলো থেকেই আমি ক্যালকুলেট করে ফেলতে পারবো যে কত গ্রাম অথবা কত কেজি বা কত পাউন্ড লোডে আমার আসলে এই ফাইবারটা ব্রেক করলো। তাহলে তোমরা দেখো লাস্ট টাইম স্যার আমি আবার হাইগ্রোমিটারটা যদি পুরোটাই যখন পানিতে থাকবে তাহলে তো কোনো লোড পড়বে না। পড়বে, পানিতে বি এটা একটা ওজন প্রান্তের আছে উপর না, তো কোনো লোড পড়বে না তাহলে। পানিতে এটা ওজন আছে না, সামান্য লোড পড়বে আর কি। না ওটা পড়বে পানির উপরে, কিন্তু ওই পানির উপর কেন, এইটা তো এই যে পানিতে চুবানো অবস্থায় তো এটা ঝুলানো আছে, ঝুলানো আছে। তাহলে খেয়াল করো, এই যে তোমাদেরকে যে ওনিলসের যে এক্সপেরিমেন্টটা দেখালাম, এখানে সিঙ্গেল ফাইবার স্ট্র্যান্ড টেস্ট করতে পারি আমরা। আর এখানে ফর্মুলা সিঙ্গেল ফাইবার স্ট্র্যান্ড ইন গ্রামস এর ফর্মুলা হবে এফ সমান ভি আর স্কোয়ার ডিভাইড বাই আর মাইনাস আর স্কোয়ার। এই ফর্মুলাতে আমরা বসিয়ে দিব, মানগুলো বসালে আমরা এই সিঙ্গেল ফাইবারের স্ট্রেংথটা গ্রামে পেয়ে যাব, হ্যাঁ। তো এখানে ভিটা কি, ভি দ্য ভলিউম অফ দ্য ওয়াটার কালেক্টেড ইন সিসি, আমি কতটুকু ওয়াটার কালেক্ট করলাম সিসিতে, মানে কিউবিক সেন্টিমিটারে। তারপর আর হচ্ছে ডায়া অফ দ্য মেইন ভেসেল ইন ইঞ্চ, ডায়া অফ দ্য ফ্লুট ইন ইঞ্চ, কতটুকু ভেসে আছে উপরের দিকে, উপরের অংশটা, এটা হচ্ছে আর ডায়া অফ দ্য ফ্লুট ইন ইঞ্চ। এই জিনিসগুলা বা এই মানগুলো আমরা যখন বসাবো তখন স্যার বিটা কি, হ্যাঁ বলো। স্যার বিটা কি যেটা পানি পানি বেরিয়ে গেছে ওইটা, নাকি যে পরিমাণ পানিতে ডুবাইছে ওইটা? না না, কালেক্টেড, এই যে ডানে যে কালেক্ট করলাম না আমরা, এটা আই ভেসেলের মধ্যে যেটা কালেক্ট করলাম এটা। আচ্ছা, এই আচ্ছা উনেল যে এক্সপেরিমেন্ট আছে এটার কিছু প্রবলেম আছে, হ্যাঁ, এই ইনস্ট্রুমেন্টের বেশ কিছু প্রবলেম আমরা পাচ্ছি, এই কারণে এটাকে খুব বেশি ব্যবহার করা হয় না, এবং এই ক্ষেত্রে মানে বান্ডেল ফাইবারকে বেশি প্রিফার করা হয়, হ্যাঁ। এইটা খুব বেশি পপুলার না এবং রিসার্চ পারপাসে ইউজ করা হয় না, এবং মিল পারপাসেও কম ইউজ হয়। তো সেই জন্য এটা খুব কম, মানে টাইম কনজিউম করে, একটা ফাইবার টেস্ট করতে হবে, আবার এগুলো সবগুলোকে নিয়ে অ্যাভারেজ করতে হবে।
তো এই ক্ষেত্রে প্রবলেমগুলো কি কি? প্রবলেমগুলো হচ্ছে দ্য লেন্থ অফ দ্য ফাইবার মাউন্টেড ইজ নট স্পেসিফাইড। ওনেল যখন ইনস্ট্রুমেন্টটা ডেভেলপ করছে তখন এই যে দুইটা আইলেট দেখছিলাম, দুইটা আইলেটের মাঝখানে যে লেন্থ কতটুকু ফাইবার নিব সেই লেন্থটা স্পেসিফাই করে নাই। দ্য মেথডস অফ মাউন্টিং দ্য ফাইবার ইজ নট স্ট্যান্ডার্ডাইজ। কোন মেথডে ফাইবারটাকে মাউন্ট করা হবে এটাকেও স্পেসিফাই করা হয়নি। তো দ্য quantity of water to be drained initially to stretch the fiber is difficult to determine. তোমাদেরকে আমি বলছিলাম যে প্রথমে একটু পানি আমাকে ফেলে দিতে হবে যাতে করে ফাইবারটাকে স্ট্রেচ করা হয়, সোজা করা হয়, তারপরে আমি এক্সপেরিমেন্ট শুরু করব। তো এখন কতটুকু পানি ফেলবো, এখানে কতটুকু টেনশন হবে, এই ব্যাপারগুলো ওখানে স্পেসিফাই করা হয়নি, কারণ এক একজন একটু বেশি টাইট করে ফেলবে, কেউ একটু কম টাইট করবে, এতে করে সমস্যা ক্রিয়েট হবে। এনি ভেরিয়েশন ইন টেম্পারেচার উইল চেঞ্জ দ্য কোয়ালিটি অফ ওয়াটার, কোয়ান্টিটি অফ ওয়াটার। অর্থাৎ জানো তো টেম্পারেচার চেঞ্জের সাথে সাথে ওয়াটারের কিন্তু ডেন্সিটি চেঞ্জ হয়। তো ওয়াটার ডেন্সিটি চেঞ্জ হলে আলটিমেটলি ভলিউম চেঞ্জ হবে। তো সুতরাং টেম্পারেচার কত হবে বা কোন টেম্পারেচারে ওয়াটারটাকে আমি নিব, কেমন ওয়াটার নিব, এই ব্যাপারগুলো স্পেসিফাই করা হয়নি। তারপর ওয়াটার স্টিক্স টু দ্য গ্লাস সারফেস অ্যান্ড হ্যান্স লট অফ কারেকশনস হ্যাভ টু বি অ্যাপ্লাইড। এখানে এই সান্দ্রতা সহ অনেকগুলা ব্যাপার জড়িত। ওয়াটার যেহেতু সারফেসের সাথে কানেক্টেড থাকবে, ওয়ালের সাথে, ফ্লুইড বা মানে প্রবাহী পদার্থের যে ধর্মগুলো, এই বিষয়গুলো এখানে আলোচিত হয় নাই। ইট ইজ সাবজেক্টেড টু লট অফ কি এটা পার্সোনাল ইরর্স, অর্থাৎ এখানে অনেকগুলো পার্সোনাল ইরর ব্যাপার আছে, অর্থাৎ ইরর হবে। যে আগে উপরে কথাগুলো বললাম এই সবগুলোর জন্য এই এক্সপেরিমেন্টটা একটু ক্রিটিক্যাল, অর্থাৎ এটাকে ইউজ করা হয় না। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে বান্ডেল ফর্মে স্ট্রেন্থ করবো। বান্ডেল ফর্মটা তোমাদের কলেজের ল্যাবেও আছে। হ্যাঁ, এই এক্সপেরিমেন্টটা অত টেস্টটা করা যাবে না, বাট মেশিনটা দেখতে পারবা। মেশিনটার নাম হচ্ছে দ্য প্রেসলি ব্যালেন্স আর কি। হ্যাঁ, প্রেসলি ব্যালেন্স, এটাতে টেস্ট করা হয়। তো প্রিন্সিপালটা আমি বলে দিচ্ছি। প্রিন্সিপালটা হচ্ছে তুমি যদি এই যে বলবিদ্যার যে নীতি আছে সেই নীতিটা যদি এখানে অ্যাপ্লাই করো তাহলে বান্ডেল ফাইবারের স্ট্রেন্থটা সহজে মেজার করতে পারবা। কি সেটা? এটা হচ্ছে এখানে যদি তুমি একটা জ নাও আর কি, হ্যাঁ, বা পিভট পয়েন্ট নাও, এই পিভট পয়েন্টের এক পাশে যদি একটা পেন্ডুলাম থাকে, আরেক পাশে আরেকটা পেন্ডুলাম থাকে, তাহলে তুমি এখানে যদি একটা ফোর্স দাও, যত ফোর্স এবং ডিস্টেন্স, এই ডিস্টেন্স এবং ফোর্সের গুণফল যতটুকু হবে এদিকে নিচে নামবে, এটা কিন্তু ওদিক থেকে ততটুকু ফোর্স লাগবে এটাকে উপরের দিকে নিয়ে যেতে। বুঝছো? এই যে D1 এই পিভট করা আছে এখানে, তো পিভট থেকে এটা একটা স্ট্যান্ড মনে করো, স্ট্যান্ডের এদিক থেকে যদি তুমি ফোর্স দাও তাহলে এদিক থেকে এটা তো উপরের দিকে উঠতে চাইবে, চাইবে না? মানে এদিক থেকে তুমি নিচে নামাতে চাও জি স্যার। ফোর্স দিয়ে, এদিকে উপর দিকে উঠতে হবে। তো ফাইবার যদি আমার এখানে আটকানো থাকে তাহলে এটা ওঠার সময় ফাইবারকে টানবে। তো ফাইবারকে কতটুকু ফোর্সে টানলো এই ব্যাপারটাকে দেখার জন্য এই ইনস্ট্রুমেন্টটা বা এই প্রিন্সিপালটাকে ইউজ করা হয়। তো এটা তো তোমরা জানো যে এন্টি ক্লকওয়াইজ মুভমেন্ট, অর্থাৎ এদিকে যে মুভমেন্টটা পাবে সেটা হচ্ছে এফ লোড দিব আমি এখানে মনে করো। আর এটা ডিস্টেন্স, এই পিভট পয়েন্ট থেকে এই লোডের স্ট্যান্ডার্ড ডিস্টেন্সটা হচ্ছে D1। তাহলে এদিকে এফ D1 এর যে গুণফল হবে এটা এদিকে এন্টি ক্লকওয়াইজ যে মুভমেন্ট পাবে F2 এটার সমান হবে। এখানে ডিস্টেন্স হচ্ছে মনে করো D2 আর এই লোডটা হচ্ছে মনে করো P, মানে ফাইবার ছিঁড়তে যে ফোর্সটা লাগে সেই ফোর্সটা হচ্ছে মনে করো P। তাহলে P/D2। তাহলে আমরা ওই যে বলবিদ্যার নীতি থেকে এটা জানি না যে এই দুটো সবসময় কি সমান হবে না গুণফল, এই যে P/D2 সমান জি স্যার। F/D1, তাই না? তো আমার দরকার হচ্ছে P-টা। D1 আমি P পেতে চাইলে F/D1/D2 করলেই আমি এখান থেকে মানটা পেতে পারি। তো সেজন্য এই দ্য প্রেসলি টেস্টার, এটা তোমাদের কলেজে আছে, তোমরা ল্যাবও ক্লাস করবা, এইটা একটা এক্সপেরিমেন্ট হবে একদিন। এই প্রেসলি টেস্টারে এই কাজটা করা হয়। হ্যাঁ, তো তোমরা যদি এটা ল্যাবে ফুললি ক্লাসটা করবা, এখানে হ্যাং করতেছে, আমি শুধু প্রিন্সিপালটা বলে দিচ্ছি এবং টেস্টিং প্রসিডিউরটা তোমাদেরকে ধারণা দিয়ে দিচ্ছি। তাহলে এখানে রুলিং ওয়েট থাকবে, এদিক দিয়ে তুমি এখানে লোড দেওয়া থাকবে এ, আর এখানে বিটা উপরের দিকে তাহলে উঠতে চাইবে, কিন্তু বিটা উপরের দিকে উঠতে চাইলেও এই যে রিবন অফ ফাইবার এখানে দেওয়া আছে আর বি এর সাথে এটা কানেক্টেড। সুতরাং ফাইবারগুলো যখন উঠবে এটার উপর যখন টান পড়বে তখন আলটিমেটলি ফাইবারের উপরেই টান পড়বে। স্যার একদম নেক্সট ক্লাসে বলেন, এগুলো বুঝতে পারতেছি না। এই যে এটা তো গত ক্লাসে বলছিলাম, এটা হচ্ছে আর্কিমিডিস প্রিন্সিপালের মতো কাজ করে। হ্যাঁ, আর্কিমিডিস প্রিন্সিপালটা যেরকম, অর্থাৎ একটা বস্তুর বাতাসে ওজন এবং পানিতে ওজন পার্থক্য হবে। তো যেহেতু এটা পানিতে প্রথমে চুবানো থাকবে সুতরাং এই ফাইবারের উপর টান কম পড়বে। যখন নাকি আমি পানি ড্রেন আউট করতে থাকবো তখন এই বস্তুটা ভাসতে থাকবে, যেটার কারণে টান পড়তেছে ফাইবারের উপর, এই বস্তুটার কারণে ফাইবারের উপর টান পড়তেছে। তাহলে এই ফাইবারটার উপর টানটা তত বেশি পড়বে যত এই বস্তুটা ভেসে উঠবে, কারণ এটা পানিতে চুবানো আছে, এটা নিচের দিকে
ওয়েট কম পাচ্ছে, যখন এটা পানি থেকে আস্তে আস্তে ভাসতে থাকবে তখন এটা বেশি পরিমাণ লোড দিবে ফাইবারের উপর। তো যতই এখানে পানি ড্রেন আউট হবে আলটিমেটলি এটা ভাসতে থাকবে, ভাসা থাকা মানে এটা ওয়েট মানে পানির চেয়ে বাতাসে ওজন বেশি, তাহলে বাতাসে ওজনটা বেশি হওয়ার কারণে তখন ওজনটা বেশি পড়বে, মানে এখান থেকে ওয়েটটা বেশি পড়বে, এই ওয়েটটা বেশির কারণে এই ফাইবারটা একটা সময় গিয়ে ব্রেক করবে। তো কতটুকু পানি কমার কারণে বা কতটুকু পানি ড্রেন আউট করার কারণে আমরা এই ফাইবারটা ছিঁড়ে যাচ্ছে এটা আগে পরিমাপ করা, এটা হচ্ছে বিষয়। তো প্রথম দিকে আমাকে কি করতে হবে, এই যে এই ফাইবারটা এটাকে টান করার জন্য, প্রথমে টান করার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ পানি আগে ছেড়ে দিতে হবে। আগে একটু পানি ড্রেন আউট করব, তারপর ফাইবারটা যখন টান হবে তারপরে আমি টেস্টিং শুরু করব। সেখানে আমি দেখব যে কতটুকু পানি আসলে ড্রেন আউট করলে এটার উপর অতটুকু প্রেসার পড়ে বা চাপ বা বল প্রয়োগ হয়, যতটুকু বল প্রয়োগে এই ফাইবারটা ছিঁড়ে যায়। তো এটা পরিমাপটা করা হয় কিভাবে? পরিমাপটা করা হয় হচ্ছে এই সূত্র দিয়ে। এখানে দেখো সিঙ্গেল ফাইবার স্ট্রেংথ ইন গ্রাম, সিঙ্গেল ফাইবারের স্ট্রেংথটা গ্রামে আমি দেখতে চাচ্ছি, তাহলে এফ যদি হয় তার মানে ডিনোট করতে চাই, তাহলে ভি আর স্কোয়ার ডিভাইড বাই আর মাইনাস আর স্কোয়ার, এই ফর্মুলাতে আমরা বসিয়ে দিলেই এই এক্সপেরিমেন্টের জন্য ফাইবারের স্ট্রেংথটা পেয়ে যাব। তো সেই ক্ষেত্রে কি কি বিষয় আছে, যেখানে ভি হচ্ছে দ্য ভলিউম অফ দ্য ওয়াটার কালেক্টেড ইন সিসি, এই তুমি এখানে কতটুকু ওয়াটার কালেক্ট করলা এটা সিসিতে বা কিউবিক সেন্টিমিটারে যা আসবে সেটা হচ্ছে ভি। তারপর আর হচ্ছে দ্য ডায়া অফ দ্য মেইন ভেসেল ইন ইঞ্চ, মেইন ভেসেল যেটা এই যে আমাদের এই যে মূল ভেসেলটা, এই ভেসেলের যে ডায়ামিটার আছে সেটা ইঞ্চে যদি আমি নেই সেটা হচ্ছে ডি। আর আর স্মল আর হচ্ছে ডায়া অফ দ্য ফ্লুইড ইন ইঞ্চ, অর্থাৎ এই যে কতটুকু ভাসলো ব্রেক করার আগে, এই যে এখান থেকে কতটুকু ভেসে গেল সেটার ডায়াটা যদি আমি নেই, ফ্লুটিং ডায়া, সেটা হচ্ছে ইঞ্চে নিলে এটা হচ্ছে আর। তাহলে এই মানগুলো বসালে আমরা মূলত এফ পেয়ে যাবো, আর এফটাই হচ্ছে সিঙ্গেল ফাইবার স্ট্রেংথ ইন গ্রাম। সিঙ্গেল ফাইবার স্ট্রেংথটা আমরা গ্রামে দেখলাম। তো এই এক্সপেরিমেন্টের বেশ কিছু প্রবলেম আছে, হ্যাঁ, যে প্রবলেমগুলো এই যে এখানে স্পেসিফাই করা আছে। মূলত এই এক্সপেরিমেন্টের প্রবলেমের কারণে আমরা সিঙ্গেল ফাইবার স্ট্রেংথ নরমালি এই হাইড্রোলিক যে প্রিন্সিপাল আছে মানে এই নীতিতে নরমালি টেস্ট করি না, না করে অন্য একটা নীতিতে টেস্ট করি। তো সেক্ষেত্রে কি, এটা হচ্ছে দ্য লেন্থ অফ দ্য ফাইবার মাউন্টেড ইজ নট স্পেসিফাইড, কতটুকু লেন্থের ফাইবার এই যে দুইটা আইলেটের মধ্যে, এখানে যে আইলেট দেখতে পাচ্ছ বি দুইটা আইলেট, এর মধ্যে কত লেন্থের ফাইবারকে রাখা হবে এটা কিন্তু ডিটারমাইন করা হয়নি। তো তোমাদেরকে তো এই কথা আগেও বলছি যে ফাইবার লেন্থ যত বড় হয় তার স্ট্রেংথ কমে আসার পসিবিলিটি তত বাড়ে, কারণ সেখানে উইক পয়েন্ট থাকার পসিবিলিটি বৃদ্ধি পায়। তো যত বেশি উইক পয়েন্ট থাকবে মূলত এটা তত বেশি ব্রেক করার পসিবিলিটি বাড়বে। আর যদি উইক পয়েন্ট কম থাকে মানে ছোট ফাইবার হয়, উইক পয়েন্ট থাকার পসিবিলিটি কম, আলটিমেটলি স্ট্রেংথের মানটা বেশি হবে, অর্থাৎ এক্স্যাক্টলি ইয়ানের স্ট্রেংথটাকে রিপ্রেজেন্ট করবে বা ফাইবারের স্ট্রেংথকে রিপ্রেজেন্ট করবে। কিন্তু যদি বড় ফাইবার হয় তখন সেখানে উইক পয়েন্ট থাকার পসিবিলিটি বেশি, উইক পয়েন্ট বেশি থাকলে সেটা এক্সাক্ট ফাইবারের স্ট্রেংথকে রিপ্রেজেন্ট নাও করতে পারে, কারণ উইক পয়েন্টে আগেই ছিঁড়ে যাবে। তারপর দ্য মেথড অফ মাউন্টিং দ্য ফাইবার ইজ নট স্ট্যান্ডার্ডাইজ, কোন মেথডে এটাকে মাউন্টিং করা হবে বা ক্ল্যাপের মধ্যে আটকানো হবে এটাকেও স্পেসিফাই করা হয়নি এই মানে টেস্টিং মেথডে। তা এক একজন এক একভাবে করবে, এক একজন একভাবে করলে তো ভেরিয়েশন আসবে মানের, একই ফাইবার দুজন করে দুই রকম টেস্ট রেজাল্ট আসবে। তো এই ব্যাপারগুলো সমস্যা। তারপর দ্য কোয়ান্টিটি অফ ওয়াটার টু বি ড্রেনড ইনিশিয়ালি টু স্ট্রেচ দ্য ফাইবার ইজ ডিফিকাল্ট টু ডিটারমাইন, যখন আমি তোমাদেরকে বলছিলাম যে আমি প্রথমে কিছু পানি ড্রেন আউট করে ফাইবারটাকে আগে টান করে নিব, এখন কতটুকু পানি ড্রেন আউট করে কত সেন্টিনিউটন পর্যন্ত মানে টেনশন রাখবো অথবা কতটুকু টান করব, এই ব্যাপারটা কিন্তু স্পেসিফাই করা হয়নি, এই ব্যাপারটা জানানো হয়নি বা এক্স্যাক্টলি ডিটারমাইন করা হয়নি, এই জন্য এই টেস্টের একটা সমস্যা রয়েছে। তারপর হচ্ছে এনি ভেরিয়েশন ইন টেম্পারেচার উইল চেঞ্জ দ্য কোয়ান্টিটি অফ ওয়াটার, তোমরা তো জানো যে ওয়াটার হচ্ছে এমন একটা বিষয় যেটা হচ্ছে টেম্পারেচার রেজ করার সাথে সাথে বা টেম্পারেচার ফল করার সাথে সাথে তার ডেন্সিটি কি হয়, চেঞ্জ হয়, তাই না? 4 ডিগ্রিতে যদি ডেন্সিটি ম্যাক্সিমাম হয়, তুমি 4 ডিগ্রি সেলসিয়াস থেকে যখন ওয়াটারের টেম্পারেচার বাড়াতে থাকবে তখন কিন্তু পানির ডেন্সিটি কি হতে থাকবে, কমতে থাকবে। তো ডেন্সিটি আলটিমেটলি কমে যাওয়া মানে কিন্তু ভলিউমে এটা হিট করবে, তাই না? তোমার যদি মনে করো তুমি একজন 70 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের পানি নিয়ে টেস্ট করলো আর একজন 20 ডিগ্রি নিয়ে টেস্ট করলো,
তাহলে এটা পার্থক্য হবেই, কারণ ওই ওই টেম্পারেচারের জন্য ওই নির্দিষ্ট ওয়েটের পানি কিন্তু ভলিউম কমে যাবে বা বেড়ে যাবে। তো এই যে ভলিউম চেঞ্জ হবে ডেনসিটি চেঞ্জের কারণে, এই টেম্পারেচারের এক্সাক্ট মানে ব্যাপারটাও বলা হয়নি এখানে। তারপরে ওয়াটার স্টিক্স টু দ্য গ্লাস সারফেস এন্ড হ্যান্স লট অফ কারেকশনস হ্যাভ টু বি অ্যাপ্লাইড। যেহেতু এখানে ফ্লুইড বা প্রবাহী পদার্থ, এটা যেহেতু গ্লাসের সারফেসের সাথে লেগে থাকে বা এখানে কন্টাকে থাকবে, এই যে এখানে পানিটা এখানে থাকবে কন্টাকে, তো সেই জন্য এখানে প্রবাহী পদার্থের যে ধর্মগুলো আছে, এই যে ভিসকোসিটি বা তোমরা যে সান্দ্রতা বলি, এই প্রবাহী পদার্থের ধর্মগুলোকে এখানে কনসিডার করা হয়নি। ইট ইজ সাবজেক্টেড টু লট অফ পার্সোনাল ইরর্স। এই জন্য এখানে অনেক ধরনের পার্সোনাল ইরর হতে পারে, এক একজন এক একভাবে এইটাকে টেস্ট করতে পারে, রেজাল্টের ভেরিয়েশন আসবে। তো এই সমস্যার জন্য আমরা নর্মালি বান্ডেল ফর্মে টেস্ট করি, ঠিক আছে। তো বান্ডেল ফর্মে যে টেস্ট করি এটার নাম হচ্ছে প্রেসলি টেস্টার। তাহলে সিঙ্গেল ফর্মের টেস্ট দেখলা, এটা হাইড্রোলিক টেস্ট। তো এটা অনেক টাইম কনজিউমিং ব্যাপারও অবশ্য, তোমাকে একটা একটা ফাইবার টেস্ট করতে হবে, একটা একটা ফাইবার টেস্ট করে একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে অনেকগুলা টেস্ট থেকে আমাকে অ্যাভারেজ রেজাল্ট নিতে হবে। হ্যাঁ, তার উপর অনেকগুলো ইরর আছে, এগুলো তো বললামই। তো সেই ক্ষেত্রে আমরা নর্মালি ফাইবার স্ট্রেংথ যখন দেখি তখন বান্ডেল ফর্মে দেখি। এটা মোটামুটি রিকগনাইজড, সব জায়গায় এটাই করা হয়, বান্ডেল ফর্মে স্ট্রেংথ দেখা হয়। তো বান্ডেল ফাইবারের স্ট্রেংথ থেকে মোটামুটি সিঙ্গেল ফাইবারের একটা আইডিয়া করে ফেলা যায়। হ্যাঁ, বা বান্ডেলের সাথে বান্ডেলের কম্পেয়ার করা হয়, যেহেতু সবাই বান্ডেল ফর্মে টেস্ট করে, তো সেহেতু কম্পেয়ার করাটা অনেক ইজি হয়। তো প্রেস্টি টেস্টারের প্রিন্সিপালটা কি? প্রিন্সিপালটা হচ্ছে আমাদের বলবিদ্যার যে নীতি, সেই নীতিতে এটা কাজ করে। তোমরা যদি এখানে একটা তোমার যদি একটা স্ট্যান্ড থাকে বা একটা খুঁটি থাকে মনে করো, এই খুঁটির এখানে যদি তুমি পিভট করে দাও, মানে কপি কলের মতো করে দিলা, তারপরে এদিকে একটা ফোর্স দিলা, তো এখানে যতটুকু ফোর্সে নিচের দিকে টানবে অতটুকু ফোর্সই কিন্তু এই প্রান্ত থেকে উপরের দিকে উঠতে চাইবে, তাই না? তো এখন কত হবে? মূলত এটা হবে এই ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে। এই যে দেখো আমরা টিউবওয়েল যখন বানাই, টিউবওয়েলের এই অংশটা একটু কম রাখি না, আর এই যে অংশটা আমরা চাপ দিই এই অংশটা বড় রাখি না? কারণ হচ্ছে এই বড়র সাথে আমি যতটুকু ফোর্স দিব এই গুণফলটা, হ্যাঁ, এই ফোর্স যত ফোর্স নিচের দিকে পাবে আর উপরের দিকে ছোট ডিস্টেন্সের জন্য উপরের দিকে বেশি ফোর্স পাবে, তাই না? এটাই তো বলে আমাদেরকে বলবিদ্যা। তাহলে আমি যদি এখানে পিভট করা থাকে, তাহলে এটা হচ্ছে D1, মানে ডিস্টেন্সটা এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স, আর এটা হচ্ছে D2। তাহলে D1 এর সাথে আমি F1 ফোর্স এদিকে নিচের দিকে অ্যাপ্লাই করলাম, তাহলে F আর D1 এর যে গুণফল হবে, ওই উপরের দিকে কতটুকু ফোর্স পাবে সেটা হচ্ছে এই D2 এবং কতটুকু ফোর্স পেলো তার গুণফলের সমান। তো মনে করতেছি আমি P পরিমাণ ফোর্স উপর দিকে পাচ্ছে, কারণ আমার যদি এখানে একটা ফাইবার থাকে, এই মনে করো যে ফাইবার এই ক্ল্যাপ আর এই ক্ল্যাপের মধ্যে আটকানো আছে, তো ফাইবারটা উপরের দিকে টান পাবে না। আমি যদি এখানে এফটাকে নিচের দিকে নামাই, তাহলে এই স্ট্যান্ডটা তো উপরের দিকে যাবে, তো উপরের দিকে গেলে এই স্ট্যান্ডটা যদি উপরের দিকে উঠতে চায়, তাহলে এই যে ফাইবারটাকে আলটিমেটলি টানবে না? টানবে। তো কতটুকু ফোর্সে টানবে এই ব্যাপারটা নির্ভর করবে যে ডি টু এবং এই যতটুকু ফোর্সে ব্রেক করতেছে। মনে করলাম যে পি পরিমাণ ফোর্স লাগে, তাহলে D2 পি যত গুণফল হবে D1 এবং এফ এর গুণফলও তত হবে। তো যেটা নিচে দেখতেছো এন্টি ক্লকওয়াইজ, আবার হ্যাং করছে পিসি। আচ্ছা, কথা শুনতেছো তো না? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এই যে এটা আমরা বলতে চাচ্ছি যে F D1 যে গুণফলটা, একটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ মুভমেন্ট, মানে এদিকে মুভমেন্ট নিচের দিকে, আর মানে এদিক থেকে যদি তুমি চিন্তা করো যে এই দিক থেকে মুভমেন্টটা পাচ্ছে, এই জন্য এন্টি ক্লকওয়াইজ। আর এটা হচ্ছে উপরের দিকে মুভমেন্ট পাচ্ছে, হ্যাঁ। তো এটা হচ্ছে ক্লকওয়াইজ মুভমেন্ট, P D2, হ্যাঁ, P এবং এই D2, মানে এই যে স্ট্যান্ডটা আছে আমার, এই স্ট্যান্ডের এখানে ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটার এবং ফোর্সের গুণফলটা সমান হবে। তাহলে আমি এই P এর মান কত পাবো? P এর মান পাবো F ইন্টু D1/D2, তাই না? এই F ইন্টু D1/D2, এই তিনটা জিনিস যদি আমার জানা থাকে তাহলে আমি বুঝতে পারবো যে P কত, মানে কত ফোর্সে আমার এই ফাইবারটা ব্রেক করতেছে, যেটা হচ্ছে ফাইবারের জন্য ব্রেকিং ফোর্স বা ব্রেকিং লোড যাই বলি না কেন, সেই ব্রেকিং লোডটা আমরা হিসাব করতে পারবো। ব্রেকিং লোডটা হচ্ছে আরেকটা কি, আমরা এটাকে বলতেছি স্ট্রেংথ বা টেনাসিটি বলতেছি। এই তো তোমরা একটু আবার মানে লগ আউট করে আবার বের হয়ে আবার জয়েন করো তো, আমি পিসি অফ করতেছি, এটা আবার হ্যাং করছে।
তাহলে দেখো আমরা এই ব্যাপারটা বুঝতে পারছি যে হ্যাঁ এই গুণফলটার মাধ্যমে আমরা টেস্টটা করতে পারি। এরপরে হচ্ছে তাহলে এই হচ্ছে ফর্মুলা, হ্যাঁ এই দুটো সমান হবে, হ্যাঁ PD2 এবং FD1 সমান হবে। তাহলে আমি P দেখতে চাইলে FD1/D2 করলেই আমি P এর মানটা পেয়ে যাব। তো সেই জন্য আমরা এই টেস্টারটা ইউজ করি। এটা তোমাদের ল্যাবে আছে, তোমরা ল্যাবে হয়তো এই এক্সপেরিমেন্টটা করতে পারবে না, কারণ এই মেশিনটা অনেকদিন আগের, তো এই জন্য প্রায় নষ্টের মতোই। তো দেখতে পারবা আর কি এটা দেখতে কেমন। তো এটার প্রিন্সিপালটা একেবারে সিম্পল। এখানে তোমার এই যে রুলিং ওয়েট দেওয়া আছে, হ্যাঁ তারপরে যে বিম আছে, তো তোমাকে ফাইবার আটকাতে হবে এই দুইটা ক্ল্যাপের মাঝখানে, ক্ল্যাপ C1 আর বটম ক্ল্যাপ C2, এই দুইটা ক্ল্যাপের মাঝখানে তোমাকে কি করতে হবে, ফাইবারকে আটকাতে হবে। কতগুলা, একটা বান্ডেল বা একগুচ্ছ ফাইবার, সেটা তোমাকে আগে থেকে ডিটারমিন করে নিতে হবে। তো সেটা একটা মানে কতটুকু তুমি নিবা সেটা দেওয়া আছে যে 1/4 ইঞ্চ উইথ পর্যন্ত, বুঝছো কিনা, মানে 1/4 ইঞ্চ মানে 1 ইঞ্চের 4 ভাগের 1 ভাগ যতটুকু হয় অতটুকু উইথ হবে সবগুলো ফাইবারের, যতগুলো ফাইবার তুমি নিবা, ঠিক আছে। তাহলে এটা প্রথম C1 ক্ল্যাম্পে এবং C2 ক্ল্যাম্পে আটকে তারপরে এখান দিয়ে আমরা লোড অ্যাপ্লাই করি। এদিক দিয়ে লোড অ্যাপ্লাই করলে ফাইবারের উপর টান পড়ে, একটা সময় গিয়ে সবগুলো ফাইবার ব্রেক করা শুরু করে। তো ব্রেক করা শুরু করলে ওই রিডিংটা আমরা নিয়ে নিব এখান থেকে, কতটুকু ফোর্স লাগলো, তখন আমরা এটা ফর্মুলাতে বসাবো। এই যে এই ফর্মুলাতে বসলে আমরা P এর মানটা পেয়ে যাবো যে কতটুকু লোড লাগলো। আর এই ডিস্টেন্স গুলা কিন্তু মেশিনের মধ্যে বলাই আছে, ঠিক আছে। এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স ট্রাই করবো। কত আর এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স কত, এটা কিন্তু মেশিনের গায়ে দাগান্বিত আছে, দাগ দেয়া আছে, ঠিক আছে। তাহলে এটা বুঝতে পারছো? স্যার D1 D2 মানে এটা কোন কোন ডিসটেন্স, মানে কোন কোন ডিস্টেন্স মানে এই যে আমার যেই জায়গায় পিভট করা আছে, হ্যাঁ এই পিভট যে অবস্থা করা আছে, পিভটের ডান পাশের পর্যন্ত এই স্ট্যান্ডের বাকি ওয়েটটা, লেন্থটা, আর এই পাশে লেন্থটা, এটা মেশিনের গায়ে এই স্ট্যান্ডের গায়ে দাগ দেয়া আছে। মানে লোডটা হ্যাঁ, লোডটা স্যার কেমনে দিয়েছে এখানে এই মেশিনটার মধ্যে? এখান থেকে মানে ওয়েট ঝুলানো হয় আর কি। আমি আস্তে আস্তে ওয়েট ঝুলিয়ে দেখবো কত ওয়েটে এটা ব্রেক করে। তো আমি তো আর হাত দিয়ে চাপ দিব না, কারণ আমি হাত দিয়ে চাপ দিলে তো বুঝতে পারবো না যে কতটুকু ফোর্স দিচ্ছি। ওয়েট ঝুলানো হবে আর কি। হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে আমি বলি শোনো, এই দুই ভাবে করা যায়, মানে কি প্রিন্সিপাল হচ্ছে দুইটা। একটা প্রিন্সিপাল হচ্ছে এরকম যে তুমি জিরো গ্যাস লেন্থ নিলা। আমি তোমাদেরকে এই যে প্রথমের দিকে যখন ওই যে বলতেছিলাম, তখন বলতেছিলাম যে ইউনিট বলছি, ইউনিট হচ্ছে টেনাসিটি, গ্রাম পার ডেনিয়ার বা গ্রাম পার টেক্স। তখন কিন্তু বলছিলাম যে এই এটার স্পেসিমেন লেন্থ বা স্পেসিমেনটা কতটুকু নিয়ে টেস্ট করা হয় সেটা কত বলছিলাম, 1/8 ইঞ্চ বলছিলাম না, বা 3 মিলিমিটার, মনে আছে? গস লেন্থ। হ্যাঁ গজ লেন্থ মানে কতটুকু লেন্থের ফাইবার নিয়ে আমি টেস্ট করব, এই টেস্টটা সেই লেন্থটা হচ্ছে 1/8 ইঞ্চ বা 3 মিলিমিটার। তো সেই ক্ষেত্রে দুই ভাবে করা যায়, একেবারে জিরো লেন্থ নিয়েও করা যায়, আর এই যে 1/8 ইঞ্চ নিয়েও করা যায়। উপরে যে কথাগুলো আছে সেগুলো হচ্ছে জিরো লেন্থের জন্য, অর্থাৎ তোমার যে দুইটা ক্ল্যাপ ছিল, আমাকে দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে এই যে দুইটা ক্ল্যাপ আছে, এই দুইটা ক্ল্যাপের মাঝখানে কোনো ফাইবারের মধ্যে স্পেস রাখবো না, মানে ফাইবারটা যে দিব মাঝখানে, উপরের ক্ল্যাপ এবং নিচের ক্ল্যাপ দিয়ে একেবারে সমান সমান আটকে দিব, তাহলে টান পড়বে এবার। তো তখন এই মাঝখানে কোনো স্পেস থাকবে না। মানে আমি তো এমন করতে পারি, মনে করো যে এরকম করতে পারি যে এটাকে এইটুক রাখলাম, এইটুক রেখে তারপর টানলাম। আর এমনও করতে পারি যে দুইটা ক্ল্যাপ দিয়ে যখন আটকাচ্ছি একেবারেই চাপিয়ে দিচ্ছি, মাঝখানে কোনো স্পেস রাখতেছি না। উপরে ক্ল্যাপ ছিল C1, নিচে ক্ল্যাপ ছিল হচ্ছে C2। তাহলে এই C1 এবং C2 এর মাঝখানে যদি একদম ফাইবারকে কোনো স্পেস, কোনো ফাইবার না রাখি, উপরে ধরলাম ক্ল্যাপ C1 এ আর নিচে C2 ধরলাম, কোনো স্পেস নাই, এরকম হলে এটা হচ্ছে জিরো গ্যাস লেন্থ। বুঝতে পারতেছো আমার স্পেসিমেনে কোনো লেন্থ নাই। আর এটা হচ্ছে 1/8 ইঞ্চ লেন্থ। এই দুই ভাবে করা যায়। তাহলে তুমি যদি জিরো গ্যাস লেন্থ নাও তাহলে কি ফাইবারের কোনো লেন্থ রাখতে হবে না? ফাইবারটা কি একেবারে জিরো লেন্থের রাখতে হবে কাটার সময়? দুই ক্ল্যাপে আটকানোর জন্য একটু জায়গা দিতে হবে না? উপরের ক্ল্যাপে এবং নিচের ক্ল্যাপে ধরার জন্য তো একটু জায়গা থাকতে হবে। সেই লেন্থটা হচ্ছে এই যে আমাদের এইটা, এই যে এখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই 0.464 ইঞ্চ, ঠিক আছে। তাহলে আমার জিরো গ্যাস লেন্থের জন্য আমার স্যাম্পল যে আমি কাটবো, হ্যাঁ স্যাম্পল তো স্পেসিমেন রেডি করবো আগে, ওই কম শর্টার থেকে আমি স্যাম্পল নিয়ে আসবো, কাটবো। তো ওই ফাইবারগুলোর আমি লেন্থ রাখবো কত, 0.464। এই 0.464 ইঞ্চ কেন,
এটার কাজটা কি? উপরের ক্ল্যাপে এবং নিচের ক্ল্যাপে আটকানোর জন্য আমাকে এইটুক স্পেস দিতে হবে, তার মানে এটাকে দুই ভাগ করতে হবে। 0.464 কে যদি তুমি দুই ভাগ করো, অর্ধেকটা হচ্ছে উপরের ক্ল্যাপে আটকানোর জন্য আর নিচের অর্ধেকটা হচ্ছে, বাকি অর্ধেকটা নিচের ক্ল্যাপে আটকানোর জন্য। এটা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তাহলে তুমি যদি জিরো গ্যাস লেন্থ নিয়ে টেস্ট করো, তাহলে জিরো গ্যাস লেন্থের জন্য এটা হবে স্পেসিমেনের লেন্থ বা স্যাম্পলের লেন্থ। তোমাকে স্যাম্পলটা এই লেন্থে কাটতে হবে, 0.464 ইঞ্চ পরিমাণ কাটতে হবে। এটার অর্ধেকটা যাবে উপরের ক্ল্যাপে চাপবে আর বাকি অর্ধেকটা নিচের ক্ল্যাপে চাপবে। তারপরে তুমি টেস্ট করলে যে রেজাল্ট পাও, এটা হচ্ছে একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হচ্ছে 1/8 ইঞ্চ। আমি যেটা আগে বললাম যে গ্যাস লেন্থ নর্মালি 1/8 ইঞ্চ নেওয়া হয়, জিরো গ্যাস লেন্থও নেওয়া হয়, আবার 1/8 ইঞ্চও টেস্ট করা হয়। তো 1/8 ইঞ্চ তুমি টেস্ট করো, তখন তোমাকে মাঝখানে রাখতে হবে 1/8 ইঞ্চ পর্যন্ত। দুই ক্ল্যাপের মাঝখানে ফাইবার থাকবে কতটুকু? 1/8 ইঞ্চ। তাহলে কি তুমি 1/8 ইঞ্চ পরিমাণ যদি ফাইবার স্যাম্পল নাও, তাহলে কি হবে? টেস্টটা করা যাবে? একটু বেশি তো আপনার ক্ল্যাপ ধরার জন্য একটা হ্যাঁ, ক্ল্যাপের জন্য কতটুকু লাগে? এই যে এটা লাগে না, 0.464 লাগে না? দুই ক্ল্যাপ মিলে একটা মনে করো 0.23 আর একটা 0.23, তাহলে উপরে এবং নিচে মিলিয়ে মোট 0.464 তো লাগেই। তাহলে 0.464 নিলা, সাথে তুমি 1/8 ইঞ্চ নিবা। তো 1/8 ইঞ্চ মানে কত? 1/8 করলে কত হয়? 0.125, তাই না? 1/8 1/8 মানে 0.125, তাই না? ইয়েস স্যার। হ্যাঁ, তো 0.125 এর সাথে এটা এটা যোগ দাও, কত হবে? জি স্যার। 0.589। হ্যাঁ, এই যে 0.589 অথবা 0.59 ইঞ্চ তোমাকে স্যাম্পল নিতে হবে। হ্যাঁ, এই লাস্টে এই যে দেখতেছো না এখানে, স্যার স্ক্রিনে কিছু দেখতেছি না স্যার। স্ক্রিন দেখতেছো না না? আচ্ছা, 1/8 ইঞ্চ গ্যাস লেন্থের জন্য তোমার বলা আছে এই স্যাম্পলটা হবে 0.59 ইঞ্চ। তো 0.59 ইঞ্চ তো তোমরা এখন হিসাব করলা, কোত্থেকে আসছে? 0.464 ইঞ্চ হচ্ছে আমার দুই ক্ল্যাপের জন্য লেন্থ লাগবে। আর ক্ল্যাপ হ্যাঁ, 0.464 দুই ক্ল্যাপ। 0.464 আর 0.125 হচ্ছে 1/8 ইঞ্চ, যেহেতু আমার স্যাম্পল লেন্থ নিতে হচ্ছে এই 1/8 ইঞ্চ গ্যাস লেন্থের জন্য, তখন 0.59 হচ্ছে। তাহলে তুমি যদি জিরো গ্যাস লেন্থে টেস্ট করো, তাহলে 0.464 সাইজে স্যাম্পল কেটে নিলে হবে। আর যখন কিনা 1/8 গ্যাস লেন্থে তুমি টেস্ট করবা, তখন স্যাম্পলটা নিতে হবে 0.59, যাতে করে উপরের ক্ল্যাপ এবং নিচের ক্ল্যাপে আটকানোর পরেও 1/8 ইঞ্চ অথবা 0.125 ইঞ্চ স্যাম্পল থাকে। তাহলে স্যাম্পল আমি কয়টা ফাইবার নিব? কয়টা ফাইবার বলে কোনো কথা নাই, বান্ডেল ফাইবার টেস্ট করার সময় তোমাকে কয়টা নিতে হবে এটা ফাইবার বলো? বান্ডেল আর বান্ডেল তো কয়টা কয়টা নিব? 10টা, 15টা? এরকম কোন নির্দিষ্ট করে বলতে হবে? একটু নিতে আগে হবে? বলছি কতটুকু উইথ হবে। হ্যাঁ, একটা নির্দিষ্ট উইথ হবে, কতটুকু এই ফাইবারগুলো মিলে যাতে 1/4 ইঞ্চ পরিমাণ জায়গা নেয়। ঠিক আছে, মানে 1 ইঞ্চের 1/4, মানে 4/1 যতটুকু হয় অতটুকু পর্যন্ত, যতটা ফাইবার হয় অতটা ফাইবারই তুমি নিবা। ঠিক আছে, স্যার আনুমানিক কয়টা? আনুমানিক কয়টা এটা তো ফাইবারের থিকনেসের উপর ডিপেন্ড করবে। আনুমানিক কয়টা ফাইবার? তুমি যদি মনে করো 6 এই মাইক্রোনিয়ারের ফাইবার ইউজ করো, তাহলে সংখ্যা হবে একরকম, আবার 3 মাইক্রোনিয়ারের ফাইবার ইউজ করলে হবে আরেক রকম। অর্থাৎ ফাইবারের কিন্তু নির্দিষ্ট থিকনেস আছে, থিকনেসের সাথে ডায়ামিটারের সম্পর্ক আছে। তখন আমরা তো এখনো ফাইননেস পড়ি নাই, ফাইননেস পড়লে বুঝতে পারবা যে আমার 6 মাইক্রোনিয়ার এবং 3 মাইক্রোনিয়ার, 2 মাইক্রোনিয়ারের জন্য ফাইবারের থিকনেসটা ভিন্ন হয়, অর্থাৎ এক একটা ফাইবার মোটা হয়, চিকন হয়। তো সেই ক্ষেত্রে 1/4 ইঞ্চ হওয়ার জন্য কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা 50টা ফাইবার যথেষ্ট, আবার কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা 100 ফাইবার লাগতে পারে, আরো বেশিও লাগতে পারে। তো এটা ডিপেন্ড করবে হচ্ছে ফাইবারের থিকনেসের উপর। আমার মানে মাইক্রোনিয়ার ভ্যালু আর কি, এটা আমরা পরের মানে এর পরের কন্টেন্টেই পড়বো যে ফাইননেস, আজকেই পড়বো। তাহলে এইটুক বুঝতে পারছো? হ্যাঁ,
পেইন্টে দেখাই, এটা কেন বারবার এরকম করতেছে আমি তো বুঝতেছি না। তোমাদের কি বুধবারই সমস্যা হয় নাকি? অন্যদের সাথে তো খুব বেশি সমস্যা হয় না। তাহলে আমি এখানে লিখে দেখি, হ্যাঁ? স্ক্রিন দেখতে পাচ্ছ তো না? হ্যাঁ স্যার। তাহলে প্রেসলি ইন্ডেক্স, এটাকে সংক্ষেপে বলা হয় পিআই। তো আমি এই মেশিনটার নাম কি বললাম? প্রেসলি মেশিন, তাই তো? প্রেসলি এই পদ্ধতি। তো এই প্রেসলি ইন্ডেক্সে পিআই হিসাব করা হয়। পিআই মানে হচ্ছে প্রেসলি ইন্ডেক্স, আর প্রেসলি ইন্ডেক্স দিয়ে পরিমাপ করা হয় হচ্ছে স্ট্রেংথ, বান্ডেল ফাইবার স্ট্রেংথের একক। যদিও আমরা বলতেছি টেরাসিটিতে দেখবো, বাট যখন প্রেসলি টেস্টার দিয়ে টেস্ট করা হয় তখন এটাকে নতুন একটা ইন্ডেক্স দাঁড়ায়, যে ইন্ডেক্সটাকে বলা হচ্ছে প্রেসলি ইন্ডেক্স বা পিআই। তো তুমি ফাইবারের স্ট্রেংথ পরবর্তীতে দেখবা যে পিআই ভ্যালুতে দেখায়, যে ৭৫,০০০ পিআই, ৭০,০০০ পিআই, ৮০,০০০ পিআই। তো ৮০,০০০ পিআই মানে কি? ৮০,০০০ প্রেসলি ইন্ডেক্স। তো এখন প্রেসলি ইন্ডেক্স থেকে তুমি কিভাবে টেরাসিটিতে কনভার্ট করবা? তোমার তো লাগবে টেরাসিটি, কারণ তুমি তো এতদিন বুঝছো কোনটা, মানে মূল বেসিকটা কি? বেসিকটা তো টেরাসিটি। তো টেরাসিটিতে কনভার্ট করতে হবে না? তো তখন তুমি প্রেসলি ইন্ডেক্সকে কিভাবে টেরাসিটিতে কনভার্ট করবা, এই ফর্মুলাগুলো এখানে দেয়া আছে, ঠিক আছে? তো প্রেসলি ইন্ডেক্সের মান হচ্ছে বা ফর্মুলাটা হচ্ছে এরকম, যে ব্রেকিং স্ট্রেংথ ইন পাউন্ড। তাহলে এই ব্রেকিং স্ট্রেংথ ইন পাউন্ডটা আমি কোথায় পাবো? একজন বলো তো দেখি। এই ব্রেকিং স্ট্রেংথ ইন পাউন্ড এটা আমি কোথায় পাবো? বা কিভাবে পাবো? স্যার ইয়ার্ডস কে ট্যাক্স দ্বারা ভাগ করলো এটা, না 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 না, এই যে আমি ওই 840 ইনটু প্রেসলি ট্যাক্স। ইন্ডেক্স মেশিনে যে আমি ইয়ে করলাম, এতক্ষণ যে টেস্ট করলাম, টেস্ট করে আমি ব্রেকিং স্ট্রেংথ কি পাবো? এতক্ষণ তোমাদেরকে কি পড়ালাম আমি? প্রেসলি ইন্ডেক্সটা পড়ালাম না, প্রেসলি মেশিনটা। প্রেসলি মেশিনে কোথায় ফাইবার দিবা, তুমি 0 গ্যাস লেন্থ দাও অথবা 1/8 ইঞ্চ গ্যাস লেন্থ দাও, দিলে তো তুমি কি পাবা আলটিমেটলি? এখান থেকে রেজাল্টটা কি পাবা? ব্রেকিং স্ট্রেংথ পাবো না। ব্রেকিং স্ট্রেংথ পাবা না, কি কি এককে পাবা? আমি বলতেছিলাম কি, এই যে একজন জিজ্ঞাসা করছিল আমাকে যে স্যার ওই পাশে মানে আমি ফোর্সটা কিভাবে দিব? তো ফোর্সটা কিভাবে দিব? পাউন্ডে দিব, তাই না? তাহলে আমি দেখবো যে কত পাউন্ড বাম পাশে লোড ঝুলিয়ে দিলে আমার ওই ফাইবারের উপর টান পড়ে, সেই টানের কারণে এই ফাইবারটা কি করে, ফাইবারগুলো ব্রেক করা শুরু করে বা ব্রেক করে। তো তাহলে আমি ফর্মুলা দেখাইছিলাম তোমাদেরকে, কি ওই যে D1 ইনটু কি, মনে আছে না? P1 equal to D1 ইনটু F F সমান into D2 ইনটু P না? সেখান থেকে P সমান Yes, কি sir. পাচ্ছ তুমি? এই যে D1 ইনটু F ডিভাইড বাই D2। তাহলে সেই ফর্মুলাতে তুমি বসাও, আমি ফর্মুলাটা লিখতেছি এখানে, একটু সমস্যা হচ্ছে। তাহলে P সমান, ফর্মুলাটা ছিল এরকম, D1 ইনটু কি F, এটাকে ভাগ দিতাম কত দিয়ে? D2 দিয়ে। D2 দিয়ে, তাই না? তাহলে তুমি এই D1 কোথায় পাবা? D1টা মেশিনের গায়ে লেখা আছে, মেশিনের গায়ে দেখবা যে বাম পাশের লেন্থটা কত। আর D2 কোথায় পাবা? এটা মেশিনে থাকবে না গায়ে? হ্যাঁ, এটাও ডান পাশে থাকবে মেশিনের। আর Fটা কোথায় পাবা? Fটা অ্যাপটা তো আমি দিব, নিজেই দিব। হ্যাঁ, আমি কতটুকু লোড দিব, যে সেই লোডের মানটা হচ্ছে F। তাহলে এই F এর মান তুমি দিতে থাকলা, D1 D2 বসালা, তাহলে P পেয়ে গেলা। P মানে কি? এই যে ব্রেকিং স্ট্রেংথ ইন পাউন্ড। তুমি এটা যদি পাউন্ডে হিসাব করো, মানে Fটা যদি পাউন্ডে দিয়ে থাকো তাহলে তো অটোমেটিক পাউন্ডে আসবে এটা। তাহলে ব্রেকিং স্ট্রেংথ ইন পাউন্ড, আর নিচে হচ্ছে বান্ডেল ওয়েট ইন মিলিগ্রাম। বান্ডেল ওয়েট ইন মিলিগ্রাম। তাহলে এটা হচ্ছে কিসের ফর্মুলা? প্রেসলি ইন্ডেক্সের ফর্মুলা। তো প্রেসলি ইন্ডেক্স বের করতে Presley index। প্রেসলি ইন্ডেক্স।
প্রেসলি টেস্টার থেকে প্রেসলি ইন্ডেক্স তাহলে হিসাব করা যাবে কিনা এই ফর্মুলা বসিয়ে তুমি ব্রেকিং স্ট্রেংথ পাচ্ছ এই ফর্মুলা দিয়ে। বান্ডেল ওয়েট কিভাবে পাচ্ছ? তুমি যতগুলো ফাইবার নিচ্ছ সবগুলো ফাইবারের ওয়েট নিচ্ছ কিভাবে? মিলিগ্রাম। তাহলে কি পেয়ে গেলা? প্রেসলি ইন্ডেক্স পেয়ে গেলা। এই প্রেসলি ইন্ডেক্স থেকে আমি টেনাসিটি কিভাবে হিসাব করব? এটা হচ্ছে ইউনিভার্সাল ফর্মুলা যে ওরা হিসাব করে রাখছে, আমাদেরকে শুধু মানটা বসাইলেই হবে। অর্থাৎ টেনাসিটি সমান হচ্ছে 5.36 গুণন পিআই বা প্রেসলি ইন্ডেক্স পিআই। তাহলে প্রেসলি ইন্ডেক্সের সাথে তুমি কত গুণ করতে হবে? 5.36 গুণ করতে হবে। তাহলে কি পেয়ে যাবা? টেনাসিটি পেয়ে যাবা। কোন এককে? টেনাসিটি হচ্ছে মনে করো গ্রাম পার টেক্স। গ্রাম পার টেক্স এই এককে তুমি টেনাসিটি হিসাব করতে পারবা। তাহলে আমরা কি করলাম? প্রেসলি ইন্ডেক্স থেকে টেনাসিটি হিসাব করতে পারলাম। ঠিক আছে? আচ্ছা, বা অন্য একটা একক যদি দেখি আমি, ধরো টেনজাইল স্ট্রেংথ হিসাব করতে চাচ্ছি কোন এককে? টেনজাইল স্ট্রেংথের এককটা হচ্ছে 1000 পাউন্ড পার স্কয়ার ইঞ্চ, মানে 1 স্কয়ার ইঞ্চে কত পাউন্ড লোড লাগতেছে এটা। তো এটার ফর্মুলা হচ্ছে, সেই ক্ষেত্রে তোমার যে পিআই ভ্যালু যদি থাকে তাহলে সেটার সাথে আমরা হিসাব করতে পারবো কিভাবে। এটা চেঞ্জ করে নিচ্ছি। এটা হচ্ছে নিয়ম হচ্ছে 10.8116 ইন্টু পিআই মাইনাস 0.12। তাহলে এটা হচ্ছে ফর্মুলা। তুমি যদি টেনজাইল স্ট্রেংথ দেখতে চাও, টেনাসিটিও দেখতে পারো, চাইলে টেনজাইল স্ট্রেংথও দেখতে পারো। তাহলে এই ফর্মুলাতে আমি তাহলে প্রেসলি ইন্ডেক্স বের করবো আমি মেশিন দিয়ে, তারপর টেনাসিটিও চাইলে হিসাব করতে পারি, তারপর টেনজাইল স্ট্রেংথও হিসাব করতে পারি। তাহলে এই যে ফর্মুলাগুলো বললাম এগুলো সবগুলো হচ্ছে জিরো গ্যাস লেন্থের জন্য, এটা মাথায় রাখতে হবে। এগুলো সবগুলো কিসের জন্য? তাহলে এই জিরো গ্যাস লেন্থের জন্য এই হচ্ছে নিয়ম এটা। এরপরে আমরা দেখবো হচ্ছে 1/8 গ্যাস লেন্থের জন্য। তাহলে এখানে লিখে নিচ্ছি 1/8 গ্যাস লেন্থের জন্য। তাহলে আমি এই ফর্মুলাগুলো আবার লিখতেছি। প্রেসলি ইন্ডেক্সের মান হবে এই প্রেসলি ইন্ডেক্স মানে হচ্ছে পিআই। তো একই, এই ফর্মুলা তো কোনো চেঞ্জ নাই, সেম এজ প্রিভিয়াস। এটা তো প্রেসলি ইন্ডেক্সের ফর্মুলা তো কোনো সমস্যা নাই, এটা তো একই আছে। তারপরে হচ্ছে আর কি আছে? টেনাসিটি। তো টেনাসিটিতে বসাচ্ছি, তারপরে হচ্ছে টেনাসিটির ফর্মুলা হবে শুধুমাত্র একটু চেঞ্জ ভ্যালুটা, এটা 6.8 হয়ে যাবে। 6.8 ইন্টু পি আর বলতে পারো, এটা প্রেসলি ইন্ডেক্সটাই মনে করো আমি পি আর দিয়ে প্রকাশ করলাম আর কি, হ্যাঁ, যাতে করে ওটার সাথে এটা পার্থক্য করা যায়। তারপর পিআর মানে কি? আমার যে প্রেসলি ইন্ডেক্সটা, যেটাকে আমরা পিআর বলতেছি, পিআর ইন্টু 100 ডিভাইড বাই, তাহলে 1/8 গ্যাস লেন্থের জন্য আমরা চারটা বিষয় দেখবো। প্রেসলি ইন্ডেক্স, এটাকে মনে করো পিআর দিয়ে প্রকাশ করছি, তাহলে সেম এজ প্রিভিয়াস ফর্মুলা এটার মতো, ব্রেকিং স্ট্রেংথ ইন পাউন্ড আর বান্ডেল ওয়েট ইন মিলিগ্রাম। আর টেনাসিটির ক্ষেত্রে তাহলে 6.8 হয়ে যাবে, এই মানটা শুধু চেঞ্জ হবে, 5.36 থেকে 6.8 হবে, যেহেতু আমার ফাইবারের মধ্যে এখন কিছু এক্সেস ফাইবার উপরে এবং নিচে রয়ে গেছে। আর ফাইবার স্ট্রেংথ ইন্ডেক্স এফএসআই মানে হচ্ছে পিআর মানে প্রেসলি ইন্ডেক্স ইন্টু 100, এটাকে ভাগ করতে হবে 3.19 দিয়ে, তাহলে আমি নতুন একটা ইন্ডেক্স পাবো যেটাকে বলা হচ্ছে ফাইবার স্ট্রেংথ ইন্ডেক্স। আর টেনজাইল স্ট্রেংথ ইন 1000 পাউন্ড পার স্কয়ার ইঞ্চ, অর্থাৎ 1000 পাউন্ড পার স্কয়ার ইঞ্চে তার যে ফর্মুলাটা আগে দেখছি সেটার ক্ষেত্রে এখানে ছিল হচ্ছে এরকম 10 ইন্টু 8.8116 ইন্টু পিআই মাইনাস 0.12, আর এখানে হচ্ছে এফএসআই ইন্টু 84/100। তাহলে এই ফর্মুলাতে আমরা বসালে টেনজাইল স্ট্রেংথ হিসাব করতে পারবো, টেনাসিটি হিসাব করতে পারবো, আর প্রেসলি ইন্ডেক্স তো আমরা প্রেসলি টেস্টার থেকেই পাচ্ছি। স্যার এফএসআই
স্যার এফএসআই এর একক কি? কোনটার? এফএসআই ফাইবার স্ট্রেংথ ইন্ডেক্সের একক। ইন্ডেক্সের তো কোনো একক হয় না, এফএসআই এফএসআই, আচ্ছা কোনো ইন্ডেক্স যখন আচ্ছা, হয় ঠিক তার আছে। কোনো একক হয় না। আচ্ছা, এখানে রেটিংটা কি একটু দেখে নাও আমাদের এই স্ট্রেংথের লাস্ট টপিক। এই যে ফাইবার স্ট্রেংথ ইন্ডেক্সের কথা বললাম, এই ফাইবার স্ট্রেংথ ইন্ডেক্সের সাথে ক্যাটাগরির কত পার্থক্য আছে, মানে কোনটা ভালো কোনটা খারাপ, এরকম একটু ক্যাটাগরি আছে। ফাইবার স্ট্রেংথ ইজ 93 প্লাস হয়, 93 এবং অ্যাবভ হয়, তখন এই তোমার এটাকে বলা হয় সুপিরিয়র ফাইবার, মানে খুব ভালো, মানে আর ফাইনালি যদি 70 নিচে হয়, মানে বিলো 70, তখন এটা হচ্ছে উইক ফাইবার। তো আমরা উইক ফাইবারগুলোকে মূলত প্রিফার করি না টেক্সটাইলে, কারণ এইগুলা দিয়ে পরবর্তীতে মানে ইয়ার্ন প্রডিউস করা যায় না, এটা হচ্ছে সমস্যা, যে কারণে তাহলে এটা তো বুঝতে পারছো, এই হচ্ছে স্ট্রেংথ সংক্রান্ত আলোচনা আর কি। স্ট্রেংথ সংক্রান্ত আমরা তাহলে কি কি পড়লাম? প্রথমে তোমাদেরকে বেসিক কিছু ধারণা দিয়েছি আমরা, স্ট্রেংথের যেই বেসিক বিষয়গুলো আছে, স্ট্রেস, স্ট্রেন, তারপরে ইলংগেশন, ব্রেকিং স্ট্রেংথ, এই বিষয়গুলো নিয়ে কথা বলছি। তারপর হচ্ছে স্ট্রেংথ কিভাবে টেস্ট করা যায়, হ্যাঁ আমরা ওই যে স্ট্রেংথ সম্বন্ধে কিছু প্যারামিটার আজকে পড়লাম, মানে কি কি ফ্যাক্টর উপর ডিপেন্ড করে, কি কি প্রিন্সিপাল আছে এগুলা। তারপর সিঙ্গেল ফাইবার স্ট্রেংথ মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট আর হচ্ছে বান্ডেল ফাইবার স্ট্রেংথ মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট, আর কিভাবে টেস্টটা করা হয়ে থাকে এবং ক্যাটাগরিটা কি, কোনটা কোন ক্যাটাগরিতে পড়বে। তো এই হচ্ছে মোটামুটি স্ট্রেংথ সংক্রান্ত আলোচ্য বিষয়। তো আজকে স্যার এফএসআই জিনিসটা কি আসলে স্যার? ফেব্রিক স্ট্রেংথ ফাইবার স্ট্রেংথ ইন্ডেক্স, অর্থাৎ প্রেসলি যেমন একটা ইন্ডেক্স, প্রেসলি ইন্ডেক্সটা যেমন চলে মানে কমার্শিয়ালি সবার মাঝে মানে বিদ্যমান, তেমনি ফাইবার স্ট্রেংথ ইন্ডেক্সটাও ওরকম একটা ইন্ডেক্স যেটা কিনা মানে সচরাচর কমার্শিয়ালি ট্রেড করার সময় এই ইন্ডেক্সটা ইউজ করা হয়। অর্থাৎ প্রেসলি ইন্ডেক্সকে আরেকটু মডিফাই করে ফাইবার স্ট্রেংথ ইন্ডেক্স করা হয়েছে আর কি। এখন কোনো জায়গায় প্রেসলি ইন্ডেক্স অ্যালাউ করে, প্রেসলি ইন্ডেক্স দিয়ে চিনে, কোনো জায়গায় আবার ফেব্রিক স্ট্রেংথ ইন্ডেক্স দিয়ে চিনে। যেমন তোমার ইউকে বেসড যে কান্ট্রিগুলো আছে এরা কিন্তু প্রেসলি ইন্ডেক্সটা ভালো বুঝে, কিন্তু তোমার আমেরিকাতে গিয়ে বললে তখন কিন্তু আবার এফএসআই বলতে হবে, কারণ ফেব্রিক স্ট্রেংথ ইন্ডেক্সটা ওখান থেকে মানে আসছে। তো সেই ক্ষেত্রে যেমন আমরা ডেনিয়ার কিছু কিছু জায়গায় ইউজ করি, আবার কিছু কিছু জায়গায় ট্যাক্স ইউজ করি। তো সব জায়গায় তো ট্যাক্স ইউজ করতে পারতাম, তাই না? কিন্তু এক এক দেশে এক একটা প্রচলিত আছে বলে আমাদেরকে এই সবগুলো পদ্ধতি শিখা লাগে। হ্যাঁ বলো স্যার, জিরো গসে এফএসআই ইউজ করে না? কোথায়? বুঝি নাই। জিরো গস লেন্থে এফএসআই এর সম্পর্কটা দেখান নাই যে? কিসের সাথে? জিরো গস লেন্থে ওখানে এফএসআই সমান বলেন নাই তো? না, ওখানে তো লাগবে না, ওখানে এফএসআই দরকার নেই, শুধু 1/8 ইঞ্চ গ্যাজ লেন্থ। তোমাদেরকে জিরো লেন্থটা শুধুমাত্র ধারণা দেওয়ার জন্য বলছি, এটা ল্যাবে টেস্ট করা হয়, টেস্টিং ল্যাবগুলোতে, মানে এক্স্যাক্টলি যারা সিঙ্গেল ফাইবার নিয়ে টেস্ট করে বা বান্ডেল ফর্মে গেলে তখন জিরো লেন্থ টেস্ট করে, কিন্তু 1/8 ইঞ্চ লেন্থ হচ্ছে স্ট্যান্ডার্ড। তুমি যখন কাজ করবা ইন্ডাস্ট্রিতে তখন জিরো গ্যাজ লেন্থের টেস্ট পাবা না, তো সেক্ষেত্রে এফএসআই এর কোনো মানে মূল্য নাই আর কি। মূলত এখানে স্ট্যান্ডার্ড টেস্টিং মেথড হচ্ছে 1/8 ইঞ্চ গ্যাস লেন্থ নিয়ে টেস্ট করা, ঠিক আছে? আর কিছু আছে প্রশ্ন কারো?